সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের ভিডিও সোনমার্গের গল্প শুরু করছি। এই সোনমার্গের গল্পে থাকবে শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তার অপূর্ব সুন্দর দৃশ্য, এছাড়া থাকবে ক্ষীরভবানী টেম্পল এবং সোনমার্গে পৌঁছে আমরা কি কি দেখব সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য। সোনমার্গে যাওয়ার জন্য আমরা যাত্রা শুরু করেছিলাম 12ই অক্টোবর 2024 এবং থাকছে সোনমার্গের পাশ দিয়ে বয়ে চলা সিন্ধ নদীর গল্প। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। সোনমার্গ যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম দুধপাত্রি যাওয়ার পরের দিন অর্থাৎ 12ই অক্টোবর। দুধপাত্রির গল্প আমার আগের ভিডিওতে রয়েছে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আমার আগের যে ভিডিওগুলো আছে দুধপাত্রি, বৈষ্ণোদেবী বা শ্রীনগরের গল্প সেগুলো কিন্তু দেখে নিতে পারো। এবং যারা চ্যানেলে পুরনো তাদের কাছে রিকোয়েস্ট তারা অবশ্যই নতুন ভিডিওটাকে দেখো এবং একে শেয়ার করো, এবং যারা নতুন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আমরা সোনমার্গ যাওয়ার জন্য কাশ্মীর থেকে 9টার সময় বেরিয়ে পড়েছিলাম। সোনমার্গের দূরত্ব কাশ্মীর থেকে প্রায় 80 কিলোমিটার, 79.4 কিলোমিটার। জম্মু কাশ্মীরের গান্ডেরওয়াল ডিস্ট্রিক্টে রয়েছে এই সোনমার্গ। এই সোনমার্গ যাওয়ার আগেই পড়বে আমাদের প্রথম গন্তব্য, অর্থাৎ হচ্ছে ক্ষীরভবানী টেম্পল। সেই ক্ষীরভবানী টেম্পল দেখে আমরা যাব হচ্ছে সোনমার্গের পথে। ক্ষীরভবানী টেম্পল শ্রীনগর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই একই ডিস্ট্রিক্টেই রয়েছে। গান্ডেরওয়াল ডিস্ট্রিক্টের পাশেই তুল্লা মুল্লা ডিস্ট্রিক্টে রয়েছে এই ক্ষীরভবানী টেম্পল। এই ক্ষীরভবানী টেম্পলের ভিডিও আমি ইউটিউবে অনেকের চ্যানেলে দেখেছিলাম, সেই জন্য আমি প্রথমেই ডিসিশন নিয়েছিলাম যে ক্ষীরভবানী টেম্পলটা অবশ্যই আমরা দেখব, দর্শন করে মাকে দর্শন করে তারপর আমরা এগিয়ে যাব সোনমার্গের পথে। সেইভাবেই আমরা প্রথমে পৌঁছে গেছিলাম প্রায় 28 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মোটামুটি 40 থেকে 50 মিনিট পর আমরা পৌঁছে যাই ক্ষীরভবানী টেম্পলের গেটে। এই হচ্ছে ক্ষীরভবানী টেম্পলের গেট। এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে এবং অবশ্যই বলে রাখি এই ক্ষীরভবানী টেম্পল এখন সম্পূর্ণ ইন্ডিয়ান আর্মির দ্বারা নিয়ন্ত্রিত হয়। 115 ব্যাটালিয়ন, তোমাদের পরেই আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। এবং এখানে ঢোকার প্রথমেই তোমাকে সই করে এবং সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই কিন্তু টেম্পলের ভেতরে ঢুকতে হবে। এবার আসি ক্ষীরভবানী টেম্পলের কথায়। এই ক্ষীরভবানী টেম্পলের কথা লেখা রয়েছে কলহন রচিত রাজতরঙ্গিনীতে, আবুল ফজল রচিত আইনি আকবরে। এখানে যে মেলাটা হয় ক্ষীরভবানী টেম্পলের যে মেলা, সেই মেলার কথাও রয়েছে কিন্তু ওই সমস্ত গ্রন্থগুলোতে। তাহলেই বুঝতে পারছো এই মন্দির বহু পুরনো মন্দির এবং বিভিন্ন সময়ে এর ওপর অনেক রকম টেরোরিজমের আঘাত এসছে এবং মন্দিরকে নতুনভাবে তৈরি করা হয়েছে। এবং শেষ যে রিনোভেশনটা করানো হয় সেটা হচ্ছে মহারাজা হরি সিংয়ের আমলে। এবং এখন যে টেম্পল দেখছো তোমরা সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয় ইন্ডিয়ান আর্মির দ্বারা। ইন্ডিয়ান আর্মির 115 ব্যাটালিয়ন সিআরপিএফ এরাই কিন্তু এই মন্দিরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং মন্দিরের বিভিন্নভাবে গুছিয়ে রেখেছে। এবং এই মন্দিরের যারা পুরোহিত ছিলেন তারা কিন্তু কখনোই পুরোহিত থাকেন, তারা এই মন্দির ছেড়ে কখনোই কিন্তু বেরিয়ে যান না। এই মন্দিরে একটা স্প্রিং রয়েছে, সেই স্প্রিংয়ের কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, কখনো পিঙ্ক, কখনো রেড, কখনো গ্রিন, কখনো বা স্কাই। আমরা যখন যাই তখন ওই স্প্রিংয়ের কালার ছিল পুরো সি গ্রিন কালার। এইখানে হচ্ছে তোমার টেম্পলের সামনে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। প্রচুর বড় এরিয়া। এই হচ্ছে মাতা ক্ষীরভবানীর মূর্তি এবং এটা একটা ছোট মন্দির। মন্দিরের ভেতরে ওই স্প্রিংয়ের ওপরেই ওই মন্দিরটা স্থাপিত করা রয়েছে এবং তার পাশে এই হচ্ছে বড় মন্দির। এবং কাশ্মীরি হিন্দুদের কাছে এই জায়গা হচ্ছে তীর্থস্থান, সবচেয়ে বড় তীর্থস্থান অমরনাথের পরে। এবং কাশ্মীরি হিন্দুদের বাড়িতেও এই ক্ষীরভবানীজির মূর্তি কিন্তু স্থাপিত হয়। এই হচ্ছে বড় গালিচা
এখানে পাতা, এবং এখানে অনেকেই কিন্তু পুজো দিচ্ছিলেন, বিভিন্ন রকম পুজো দিচ্ছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা। এবং এই যে টেম্পেল এবং এই যে ছোট অংশটা সাদা রঙের দেখলে ওটাই কিন্তু মূল মন্দির। এবং এই জায়গাটা হচ্ছে পুরোটাই খুব নিস্তব্ধ এবং খুব সুন্দর শান্ত পরিবেশ। এই জায়গাটাতে ক্ষীরভবানীজির প্রসাদ দেওয়া হয়, লুচি, ছোলা এবং হচ্ছে হালুয়া, সুজির হালুয়া। সেই প্রসাদ নেওয়ার জন্য কিন্তু প্রচুর লাইন পড়ে, আমরাও গেছিলাম প্রসাদ খেতে। এই হচ্ছে তোমার স্প্রিংটা, এই স্প্রিংয়ের ওপরেই কিন্তু দেখো রয়েছে মন্দিরটা। এই ক্ষীরভবানী টেম্পেল, ক্ষীরভবানী মাতাজির দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের পথে। এবার আমাদের গন্তব্য কিন্তু ডাইরেক্ট সোনমার্গ। সোনমার্গের রাস্তায় প্রচুর যে দৃশ্য, যে পাহাড়ের সৌন্দর্য, সেটা কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছিল সোনমার্গের রাস্তাতেই। তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো। আমরা প্রথমে সোনমার্গে যাওয়ার পথে একটা বড় মার্কেটের এখানে পড়েছিলাম, এই ডিস্ট্রিক্টের ওপরেই। বেশ মার্কেটটা বেশ বড়, যদিও পাশে পুরোটাই পাহাড় এবং মাঠ, বেশ ভাল লাগছিল দেখতে। আমি আগেও বলেছি যে গোটা শ্রীনগর জুড়েও পাহাড়ের ওপর দিয়ে বাঁকে বাঁকে যাওয়ার রাস্তা নেই, সিকিম বা গ্যাংটকের মতো। এখানেও কিন্তু তাই, তোমার রাস্তা দেখে কোনো সময়ই মনে হবে না তুমি পাহাড়ের উপরে আছো। পুরোটাই ভ্যালি, চারপাশে মাঠে চাষ হচ্ছে এবং ওপর দিয়ে রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। ভালো চওড়া রাস্তা, এদিকে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর ভ্যালি। তাহলে চলো তোমরাও আমার সঙ্গে চলতে থাকো এবং আমরা আস্তে আস্তে পৌঁছে যাবো সোনমার্গের পথে। আর তোমরাও এনজয় করো আশেপাশের বিউটি। এবং আমরা মেন শহর ছেড়ে আস্তে আস্তে ঢুকে পড়ছিলাম সোনমার্গের ভেতরে। এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রাম রয়েছে বা বাড়ি রয়েছে, সেই রকমভাবে কিন্তু গ্রাম বলা যাবে না, কারণ এখানে যথেষ্ট উন্নত ব্যবস্থা এবং সমস্ত জায়গাতেই টাওয়ার, মোবাইল টাওয়ারের যথেষ্ট ভালো কানেকশন ছিল। সেই জন্য সমস্ত ধরনের উন্নত ব্যবস্থা সহ জায়গা। এবং আমরা এই রাস্তায় এনজয় করতে করতে চলছিলাম সোনমার্গের পথে, এবং দূরে দেখা যাচ্ছিল সোনামার্গ বা সোনমার্গের পাহাড়। এবার সোনমার্গ সম্পর্কে বা সোনামার্গ সম্পর্কে বলি। সোনামার্গ বছরের প্রায় 5 মাস বরফেই ঢাকা থাকে, এবং এই বরফের ওপর যখন সূর্যের আলো পড়ে তখন সেটা সম্পূর্ণ সোনার মতো দেখতে হয়। তাই এই জায়গার নাম হচ্ছে সোনামার্গ। সোনামার্গে আমরা যখন যাই তখন টেম্পারেচার ছিল রাত্রেবেলা প্রায় 3 ডিগ্রি অক্টোবর মাসে, এবং ওরা বলে যে অক্টোবর মাসের শেষের দিক থেকে আস্তে আস্তে স্নোফল হওয়া শুরু হয়ে যায়। এবং মোটামুটি আমরা তার একটু নিদর্শন পরদিন দেখেওছিলাম যে আমাদের যে গাড়িতে আমরা গেছিলাম, যে গাড়িতে, সেই গাড়ির কাচের ওপরে কিন্তু হালকা হালকা আইসের চাপ জমা হয়ে গেছিলো সেই সময় অক্টোবর মাসের প্রথম দিককে, প্রায় 12 তারিখে। আমরা সোনমার্গ থেকে যাব কার্গিল, তাই আমরা সোনমার্গে একদিন হল্ট করব। কিন্তু যারা কার্গিল যান না তারা সোনমার্গ ঘুরেই সেদিনই কিন্তু ফেরত আসেন। এবং সোনমার্গের কিছু স্পট রয়েছে সেগুলো ঘুরে এসে কিন্তু ফেরত আসে, যেমন জজিলা পাস, 0 পয়েন্ট, এছাড়া থাজিভাস গ্লেসিয়ার, বিভিন্ন জায়গা। কিন্তু আমরা যেহেতু কার্গিল যাব তাই সেই পথেই জজিলা পড়বে, সেই জন্য আমরা কিন্তু ওই স্পটগুলোকে আলাদা করে দেখিনি, একই গাড়িতে পরে দেখে নিয়েছি। এবং যাওয়ার রাস্তায় আমরা মাঝখানে একটু হল্ট করেছিলাম। পুরো 80 কিলোমিটার চলা তো একেবারে সম্ভব নয়। এবং সেই যে জায়গাটা, একটা রেস্টুরেন্টে সেখানে চা কফি খাওয়ার জন্য রেস্ট নিয়েছিলাম। সেই রেস্টুরেন্টটা ছিল সিন্ধ নদীর তীরে। এই হচ্ছে এপাশের সিনারিক বিউটি, অপূর্ব দৃশ্য। যতটা আমি আমার ফোন ক্যামেরায় তুলতে পেরেছি তোমাদের জন্য তুলে আনলাম, কিন্তু দৃশ্য ছিল কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে তোমার পথের যে কত দিকে কতটা সেইটা। আর এই হচ্ছে সিন্ধ রিভার, আস্তে আস্তে বয়ে চলেছে সিন্ধ রিভার, এবং পুরো পাহাড় দিয়ে চারপাশে ঘেরা এবং সিন্ধ রিভার। এবং এর পরে যে সোনমার্গের যে বাকি রাস্তাটুকু রয়েছে, আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছিলাম, আর 15 কিলোমিটারের মতো রাস্তা ছিল। সেই রাস্তাটা কিন্তু এই রকম সৌন্দর্য। এবং
গুলমার্গ বা দুধপাত্রি যতটা গ্রিনারি ছিল, সোনমার্গ কিন্তু ততটা গ্রিনারি নয়। সোনমার্গের পাহাড় বরং অনেকটাই রুক্ষ সোনমার্গ ভ্যালিটা ছাড়া। এর থেকে বোঝা যায় যে সোনমার্গে কী পরিমাণ বরফ পড়ে, সেটা কিন্তু তোমরা ভালোই বুঝতে পারবে। এবং পাহাড় দেখেও তোমরা বুঝতে পারছো যে এই সোনমার্গের পাহাড়গুলো অনেকটাই রুক্ষ। তোমরা জানো যে সোনমার্গের এই রাস্তা ধরে আমি যদি লাদাখ যেতে চাই, আমাদের এই সোনমার্গের এই রাস্তা ধরেই কার্গিল হয়ে লাদাখ যেতে হয়। এবং সোনমার্গের এই রাস্তা মোটামুটি সোনমার্গ পর্যন্ত যাওয়া যায়। সোনমার্গের রাস্তা নভেম্বরের শেষ দিক থেকে কিন্তু বন্ধ হয়ে যায়। এবং আমরা কিন্তু এই যাওয়ার পথে কয়েকটা টানেল দেখতে পেয়েছিলাম, যার মধ্যে একটা বড় টানেল তৈরি হচ্ছিল, যেটাকে ওরা বলছে জজিলা টানেল, নাম দিয়েছে জজিলা টানেল, যেটা 14.2 কিলোমিটার, যেটা লেকে কার্গিলকে সম্পূর্ণ যুক্ত করে দেবে এই সোনমার্গের সঙ্গে। তার মানে বরফের চলাকালীন যখন রাস্তা বন্ধ থাকে কার্গিলের, এই টানেল কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সেই রাস্তা আর ক্লোজড হবে না। এই টানেলের ভেতর দিয়ে কিন্তু তুমি চলে যেতে পারবে কার্গিল। যদিও পথে যাওয়ার যে সৌন্দর্য সেটা খানিকটা মিস হয়ে যাবে, কিন্তু বা জজিলাটা তোমরা আর ক্রস করতে পারবে না, জজিলার নিচ দিয়েই চলে যাবে কিন্তু টানেল, জজিলা টানেল। এটা হচ্ছে ভারতের বৃহত্তম টানেলে পরিণত হতে চলেছে, 14.2 কিলোমিটার টানেল। এবং আরেকটা জিনিস বলে দিই, এই সোনমার্গে যাওয়ার পরেই সোনমার্গের কিছুটা দূরেই রয়েছে বালটাল, যেখান থেকে অমরনাথ যাত্রার হেলিকপ্টার চালু হয়। আমি পরদিন যখন কার্গিল যাব তোমাদের সেই হেলিপ্যাড গ্রাউন্ডটাও দেখিয়ে দেব। যখন অমরনাথ যাত্রা হয় তখন কিন্তু সোনমার্গে প্রচুর ভিড় হয়। এখন অনেকটাই শান্ত এবং অনেক ট্যুরিজম কম। এবং আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট কিন্তু ছিল না, কারণ যারা আসেন সোনমার্গ তারা সোনমার্গ ডেতেই ভিজিট করে আবার ফেরত চলে যান। কিন্তু কার্গিল যেতে গেলে কিন্তু তোমাকে একদিন এখানে হল্ট করতে হবে। এবং লাদাখ যাওয়ার রাস্তায় কিন্তু সোনমার্গ একটা স্টপ হয়, অনেকে আবার কার্গিলেও স্টপ দেয়। যেহেতু আমরা শুধু কার্গিল পর্যন্তই যাব, আমাদের প্ল্যান ছিল, লাদাখ এবারের প্ল্যান ছিল না, তাই আমরা সোনমার্গেই একদিন হল্ট দিয়েছিলাম। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি তার পাশ দিয়েই বয়ে চলেছে সিন্ধ রিভার। এই সিন্ধ রিভার এবং এই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা চলছি, প্রায় সোনমার্গের কাছাকাছি পৌঁছে গেছি। আর আছে মোটামুটি 7 কিলোমিটারের মতো। তাহলে তোমরাও আমার সঙ্গে যেতে থাকো। যারা প্রাইভেট গাড়িতে সোনমার্গ আসবে না তাদের জন্য কিন্তু দু ধরনের অপশন রয়েছে। এক, তোমরা শেয়ার গাড়ি করে শ্রীনগর থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে সোনমার্গ আসার জন্য। এছাড়া সরকারি বাস শ্রীনগর থেকে কিন্তু চলে সোনমার্গ পর্যন্ত, তোমরা কিন্তু তাতে করেও চলে আসতে পারো সোনামার্গ বা সোনমার্গ। সোনমার্গের রাস্তা সিনারিক বিউটি এত বেশি ভালো ছিল যে
কোন অংশটা ক্যাপচার করব আর কোনটা করব না সেটা বুঝতেই পারিনি। সেই জন্য রাস্তা কিন্তু তুলতেই থেকেছি, ক্যামেরায় তুলতেই থেকেছি। এবং এখানের যে পাহাড় সেটা কিন্তু অনেকটাই সাদা, অর্থাৎ এখানে ক্যালসিয়ামের পরিমাণটা অনেক বেশি, এবং চুনা পাথর যেটাকে বলা হয়। এবং রাস্তার দুধারে পাথরের কালার দেখে তোমরা কিন্তু ভালোই বুঝতে পারছো সেই অংশটা। এবং এই যে পাশ দিয়ে কিন্তু সিন্ধ রিভার বয়ে চলেছে। সব সময় রিভারের ফটো হয়তো তুলতে পারিনি বা ভিডিও ওঠেনি, কিন্তু এই যে ব্রিজ এর তলা দিয়ে কিন্তু সিন্ধ রিভার একসঙ্গেই বয়ে চলেছে পুরো সোনমার্গ পর্যন্ত। এবং পাহাড় দেখেই বুঝতে পারছো যে আমি যা বলছিলাম, দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের মাথায় কিন্তু একটুখানি আইস দেখা যাচ্ছিলো। এই সোনমার্গের এই পাহাড়েই বা কার্গিল যাওয়ার পথে আমরা কিন্তু কিছু কিছু পাহাড়ে আইস দেখতে পেয়েছিলাম। এবং পাহাড়ের কালার দেখে বুঝতেই পারছো সম্পূর্ণ সাদা। দেখতে দেখতে আমরা প্রায় সোনমার্গ পৌঁছে গেছিলাম। আর ডিস্টেন্স ছিল মোটামুটি 1 কিলোমিটার। এবং ঘড়ির কাঁটাও প্রায় 1টার কাছে পৌঁছে গেছিলো। সেই সকাল 9টায় বেরিয়েছি। মাঝখানে ক্ষীরভবানী টেম্পেলেই একটুখানি আধ ঘন্টা মতো হল্ট করেছিলাম। এতটা রাস্তা মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগেছিল সোনমার্গে আসতে, কিন্তু রাস্তার কোথাও কিন্তু আমরা জ্যাম পাইনি কোনো এলাকাতে। আমরা পৌঁছে গেছি সোনমার্গে। এই যে সিন্ধ রিভারের কালারটা দেখো, শুধু জলের রঙের কালারটা দেখো। এই ব্রিজ দিয়ে আমরা পাশ দিয়ে সোনমার্গে ঢুকছিলাম। এবং এই যে ব্রিজ তৈরি হচ্ছে পাশ দিয়ে দেখো টানেল তৈরি হচ্ছে, এটাই কিন্তু সেই জজিলা টানেল, যেটার কথা আমি বারবার বললাম যে নতুন টানেল তৈরি হচ্ছে, যেটা ডাইরেক্ট সোনমার্গের সঙ্গে বা শ্রীনগরের সঙ্গে বলতে পারো, শ্রীনগরের সঙ্গে যুক্ত করবে কার্গিলকে। ওপরের রাস্তা যখন বরফে বন্ধ হয়ে যাবে তখন নিচের টানেল দিয়ে খুব সহজেই পৌঁছে যাবে কার্গিল, যেটা ভারতের নিরাপত্তার জন্য খুবই প্রয়োজনীয় এবং খুব সহজেই যোগাযোগ সম্পন্ন করা যাবে লাদাখের সঙ্গে। কারণ কার্গিল কিন্তু লাদাখ ইউনিয়ন টেরিটরিতে, শ্রীনগরের নয়। এই রাস্তার বিভিন্ন মুহূর্তের ফটো এরকম করে ক্যাপচার করতে করতে আমরা পৌঁছে গেছিলাম সোনমার্গে। সোনমার্গের যে জায়গাটায় আমরা প্রথম পৌঁছাই সেটাই হচ্ছে প্রত্যেকে আসেন। এবং এখান থেকেই এইটা হচ্ছে থ্যাজিভাস গ্লেসিয়ার। থ্যাজিভাস গ্লেসিয়ারে যায় বা জজিলাতে যায়। থ্যাজিভাস গ্লেসিয়ারে যাওয়ার জন্য কিন্তু গাড়ি যায় না, এখান থেকে ঘোড়া ভাড়া করতে হয়। এই যে জায়গাটা এটাই হচ্ছে সোনমার্গ ভ্যালি, এবং সোনমার্গের বিভিন্ন ভিউ পয়েন্ট এইখান থেকে কিন্তু গাড়ি পাওয়া যায় বা ঘোড়া পাওয়া যায়। জজিলা বা 0 পয়েন্টে যাওয়ার জন্য তোমাকে গাড়ি ভাড়া করতে হবে। এবং কিছু মন্দির আছে এখানে, শিব মন্দির, সেগুলো কিন্তু ওরা দেখিয়ে নিয়ে আসে। মোটামুটি একটা গাড়ির ভাড়া 10,000 টাকার মতো পড়ে। তুমি যদি গ্রুপে আসো, তোমার টিমে 10 জন থাকে, একটা গাড়িতে 10 জন ধরে, তাহলে তোমার পার হেড 1,000 টাকার মধ্যে আসে। যদিও দরদাম করে সিজন ওয়াইজ কম বেশি হয়, কখনো 8,000-এও চলে যাচ্ছে বা কখনো 10,000-এ। আর থ্যাজিভাস গ্লেসিয়ার এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার, যেটা তোমাকে ঘোড়ায় করে যেতে হবে অথবা হেঁটে ট্রেক করতে যাবে। আমরা সেদিন প্রায় আমাদের পৌঁছাতে 2টো বেজে গেছিলো। আমরা থ্যাজিভাস গ্লেসিয়ারে যেতে পারিনি, আর পরদিন আমাদের কার্গিল যেতে হবে বলে আমরা থ্যাজিভাসকে স্কিপ করেছিলাম, দূর থেকে দেখেই সন্তুষ্ট হয়েছিলাম। এরপর আমাদের যে হোটেলটা ছিল সেটা সোনমার্গ মার্কেটের ওপর ছিল, ওই সোনমার্গ পয়েন্টে নয়। সেই জন্য সেখান থেকে মানে মেন পয়েন্ট থেকে সোনমার্গ ভ্যালি থেকে 1.5 কিলোমিটারের আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। ওই সোনমার্গ পয়েন্টে খানিকক্ষণ স্টে করে আমরা চলে যাই হোটেলে। এইখানে যাওয়ার পথে কিছু কিছু হোটেল এই রাস্তার ওপরেই, এই সোনমার্গের এই রোডের ওপরেই ছিল। যদিও আমাদের হোটেলটা বাজার থেকে মোটামুটি হাঁটা পথে 2 মিনিট, মানে একটু নিচে গ্রামের দিকে ছিল। আমি ইচ্ছে করেই ওই হোটেলটা বুক করেছিলাম, কারণ হোটেলের যে জায়গাটা আমার পছন্দ হয়েছিল। এবং এই রাস্তা ধরেই দেখো পুরোটাই ভ্যালি এবং পুরোটাই আর্মি এরিয়া। বিভিন্ন আর্মি ব্যারাক রয়েছে এখানে এলাকায়। যাওয়ার রাস্তাতেই দেখতে পেয়েছিলাম প্রচুর ব্যারাক। এবং পুরো সোনমার্গটা শ্রীনগর থেকে সোনমার্গটা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিবেষ্টিত। এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে চলে গিয়েছিলাম।
আর থ্যাজিভাসে তোমরা যারা যেতে চাও তারা একটু আগে আসবে এবং থ্যাজিভাসের দিকে রওনা দেবে, কেননা তোমাদের সন্ধ্যের আগে আবার ফেরত যেতে হবে সোনমার্গে। আমরা থ্যাজিভাসে যেতে পারিনি এবং আমরা চলে গিয়েছিলাম এই যে জায়গা দেখা যাচ্ছে, এইখানেই রয়েছে সোনমার্গের সমস্ত হোটেল এবং আমাদের হোটেলও এইখান থেকে হাঁটা পথে 2 মিনিট। আমরাও আস্তে আস্তে এই রাস্তা ধরে চলে গেছিলাম আমাদের হোটেলে। মোটামুটি আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা এবং ভ্যালিটা সত্যি খুবই ভালো ছিল, যদিও গুলমার্গ বা দুধপাত্রির মতো অত সবুজ ছিল না, কিন্তু যথেষ্ট প্রশস্ত চওড়া ছিল এবং ভ্যালির যে ঘাসগুলো সেগুলো কিন্তু অনেকটাই কম। এই যে থ্যাজিভাসকে আমরা দেখো টেক করে আস্তে আস্তে এইখান থেকে ঘোড়া নিয়েই তুমি কিন্তু এই যে থ্যাজিভাস গ্লাসিয়ারে যেতে পারো। আমরা পৌঁছে গেছিলাম এই থ্যাজিভাসের কাছেই আমাদের হোটেল গোল্ডেন পিকে। এই ছিল আমাদের সোনমার্গের হোটেল, যেটা সম্পর্কে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসব। এবং আমরা পরদিন পৌঁছে গেছিলাম কার্গিলের ওয়্যার মিউজিয়ামে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যারা পুরনো তাকে শেয়ার করো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি সোনমার্গের গল্প বলে। পরদিন ফিরে আসব কার্গিলের ওয়্যার মিউজিয়াম এবং কার্গিলের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।